আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় কোয়ান্টাম সংখ্যা। ইলেকট্রন বিন্যাস ভালোভাবে বোঝার জন্য 4 ধরনের কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। আজকে আমরা এই 4 প্রকার কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করব। 1 নম্বর প্রধান কোয়ান্টাম সংখ্যা, যেটাকে n দিয়ে প্রকাশ করা হয়। 2 নম্বর সহকারী, যেটাকে জার্মান ভাষায় আজিমুথাল কোয়ান্টাম সংখ্যা বলা হয়, যেটাকে l দিয়ে প্রকাশ করা হয়। 3 নম্বর ম্যাগনেটিক বা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। 4 নম্বর স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। প্রথমে আমরা দেখব প্রধান কোয়ান্টাম সংখ্যা n। প্রধান কোয়ান্টাম সংখ্যা n দিয়ে আলোচনা করব। প্রধান কোয়ান্টাম সংখ্যা এর সাহায্যে শক্তি স্তরের আকার এবং আকৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায়। একটা শক্তি স্তর কত বড় বা কত ছোট, যেটা আমরা n এর মান থেকে বুঝতে পারি। n সমান 1 হলে প্রথম শক্তি স্তর, n সমান 2 হলে দ্বিতীয় শক্তি স্তর, n সমান 3 হলে তৃতীয় শক্তি স্তর, যেটাকে অনেক সময় ইংরেজি ক্যাপিটাল লেটার n সমান 1 এর জন্য k শেল, n সমান 2 এর জন্য l, n সমান 3 এর জন্য m এভাবে প্রকাশ করা হয়। k মানে প্রথম শক্তি স্তর, l মানে দ্বিতীয় শক্তি স্তর, আর m মানে তৃতীয় শক্তি স্তর। k l m n এভাবে আমরা ক্রমানুসারে একের পর এক শক্তি স্তরকে নির্দেশ করা হয়। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমরা শক্তি স্তরের আকার এবং আকৃতি সম্পর্কে ধারণা পাই। 2 নম্বর সহকারী কোয়ান্টাম সংখ্যা। এটাকে জার্মান ভাষায় আজিমুথাল কোয়ান্টাম নাম্বার বলা হয়, যেটাকে l দিয়ে প্রকাশ করা হয়। l এর সাহায্যে শক্তি স্তরের উপশক্তি স্তরের আকার এবং আকৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায়। l এর মান n এর উপর নির্ভরশীল এবং l এর মান 0 থেকে n-1 পর্যন্ত হয়। এবং l সমান 0 হলে, যেটাকে বলে s উপশক্তি স্তর, l সমান 1 হলে p উপশক্তি স্তর, l সমান 2 হলে d উপশক্তি স্তর, এবং l সমান 3 হলে f উপশক্তি স্তর। এভাবে আমরা l এর মান থেকে উপশক্তি স্তর সম্পর্কে ধারণা পাই। এখন যদি n সমান 1 হয়, n সমান 1 হলে l এর মান কত হবে? 0 থেকে n-1 পর্যন্ত। তার মানে 0 থাকবেই। তার আমি একটা 0 দিলাম। n সমান 1 হলে l সমান 0 আমি একটা দিলাম, l সমান 0 দিলাম। কিন্তু এখানে n এর মান যদি 1 বসাই, 1-1 আবার একটা 0 আসবে, তার মানে একটাই 0। তার মানে n সমান 1, যেখানে কিনা l এর মান একটা আসতেছে, তাই প্রথম শক্তি স্তর উপশক্তি স্তর হচ্ছে একটা, যেটাকে বলা হয় 1s। s কেন? কারণ 0 এর জন্য s। n সমান 2 হলে, মানে দ্বিতীয় শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তরে l এর মান কি হবে আমরা একটু দেখি। l এর মান একটা 0 একটা হবে, তারপরে কি 2-1, তার 2-1 করলে কত হয়? 1 হয়, তার মানে আরেকটা হবে। সেজন্য বলা হয় দ্বিতীয় শক্তি স্তর উপশক্তি স্তর দুটা, যার নাম হলো 2s, আর 1 এর জন্য কি 2p। ওকে, n সমান 3 হলে, n সমান 3 হলে l এর মান কি হবে আমরা একটু দেখি। 0 একটা হবে, 0 দিলাম। এখানে যদি 3 বসাই, 2-3-1, তার কত হবে? 2 পর্যন্ত, মানে 2 এর আগে কি আছে? 2 এর আগে একটা 1 আছে, তারপরে 2 আছে। সেজন্য বলা হয় তৃতীয় শক্তি স্তর উপশক্তি স্তর কয়টা? 3টা। একটা হলো 0 এর জন্য 3s, 1 এর জন্য 3p, আর 2 এর জন্য 3d। অনুরূপ ভাবে n সমান 4 হলে l সমান হবে 0-1-2-3, কারণ এখানে যদি 4 বসায় 4-1, তার মানে 3 পর্যন্ত। তাহলে 3 পর্যন্ত কি আছে? 0-1-2-3 আছে। এবং সেজন্য l এর মান যেহেতু 4টা, তাই চতুর্থ শক্তি স্তরে আমার উপশক্তি স্তর কয়টা? 4টা, যেগুলো হচ্ছে আমার 4s, 4p, 4d, আর 3 এর জন্য কি 4f। তো এখান থেকে একটা জিনিস বুঝতে পারলাম যে l এর মান যত, l এর মান ততটা
এখানে এন এর মান 1, এন এর মান একটা, এন এর মান 2, এন এর মান 2টা, এন এর মান 3, এন এর মান 3টা। তার মানে আমরা বলতে পারি যে কোনো শক্তি স্তরে সেই শক্তি স্তরে সমান সংখ্যক উপশক্তি স্তর থাকে। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় চতুর্থ শক্তি স্তরে কয়টা উপশক্তি স্তর, তুমি বলবো যে ভাই চতুর্থ শক্তি স্তরে এন এর মান 4, তাই এন এর মান 4টা হবে। তার মানে চতুর্থ শক্তি স্তরে আমার উপশক্তি স্তর হলো 4টা। তাহলে আমরা এই উপশক্তি স্তরের ধারণাটা আমরা এই সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা পাই। এবার আমরা 3 নম্বর নিয়ে আলোচনা করবো, ম্যাগনেটিক বা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। নাম্বার 3, ম্যাগনেটিক বা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, যেটাকে এম দিয়ে প্রকাশ করা হয়। তো এটা আলোচনা করার আগে আমরা একটা ছোট্ট প্রশ্ন সলভ করি। তোমাকে যদি বলা হয় যে প্রশ্নটা আমরা সলভ করি, 3D সম্ভব হলেও 2D সম্ভব নয় কেন, ব্যাখ্যা করো। এটা অনেক সময় পরীক্ষাতে আসে। তো আমরা দেখি যে 3D সম্ভব হলেও 2D সম্ভব নয় কেন। আমরা শুরু করি। 3D এর জন্য n সমান কত হয়, 3, আর n সমান 3 হলে আমরা একটু আগে দেখে আসলাম n এর মান 0, 1, 2 হয়। 0 এর জন্য s, 1 এর জন্য p এবং 2 এর জন্য d, সেজন্য এখানে 3D সম্ভব। কিন্তু 2D এর ক্ষেত্রে একটু ভালো করে খেয়াল করি, 2D এর ক্ষেত্রে কি n সমান 2, তো n সমান যদি 2 হয় তাহলে n এর মান কত হবে, 0 থেকে n - 1 পর্যন্ত। তাহলে 0 একটা থাকবেই, n এর মান যদি এখানে 2 বসাই, 2 - 1 কত হবে, 1। তাহলে শুধুমাত্র 0 হবে, একটা 1 হবে, তাহলে 2s হবে আর 2p হবে। যেহেতু 2D এর ক্ষেত্রে মানে n সমান 2 হলে n এর মান 0 আর 1 আর কিছু পাওয়া যায় না, 2 পাওয়া যায় না, তাই 2D সম্ভব নয়। সেজন্য আমরা বলবো যে 3D সম্ভব হলেও 2D সম্ভব নয়। এটা অনেক সময় পরীক্ষাতে আসে, তোমরা ভালো করে এটা ব্যাখ্যা করবা। ওকে, আমরা এখন এই ম্যাগনেটিক বা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করি। তো ম্যাগনেটিক বা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এর সাহায্যে একটা ইলেকট্রন উপশক্তি স্তরে 3 ডাইমেনশনাল ভাবে কিভাবে থাকে, বিন্যস্ত থাকে সে সম্পর্কে ধারণা পাই, অর্থাৎ অরবিটাল সম্পর্কে আমরা ধারণা পাই। তাহলে এম এর মানটা আমরা কার উপর নির্ভরশীল, আমি একটু দেখি। এম এর মান আবার এল এর উপর নির্ভরশীল, এর উপর। এম এর মান 0 সহ, মানে 0 থাকবেই, 0 সহ প্লাস মাইনাস এল পর্যন্ত হয়। কিরকম দেখো, আমি যদি বলি যে এল সমান 0, কোন উপশক্তি স্তর, এস উপশক্তি স্তর। ওকে, তো এস উপশক্তি স্তরের জন্য এম এর মান কয়টা হবে আমরা একটু দেখি। তো তখন এম কত হবে, এম সমান হবে একটা 0 থাকবেই, 0 দিলাম, 0 সহ প্লাস মাইনাস এল, তার মানে প্লাস মাইনাস 0 যদি করি ওই একটাই আসবে, 0 আসবে। তার মানে এল সমান 0, এস উপশক্তি স্তর। এস উপশক্তি স্তরের জন্য এম এর মান একটা, তাই আমি বলবো এস উপশক্তি স্তরের অরবিটাল কয়টা, অরবিটাল হচ্ছে একটা, অরবিটাল কয়টা, একটা। ওকে, এবার আসো এল সমান 1। এল সমান 1 হলে আমরা সেটাকে কি বলি, পি উপশক্তি স্তর, পি উপশক্তি স্তর। তো পি উপশক্তি স্তরের জন্য দেখেছো এম এর মান কয়টা হয়, এম এর মান দেখো একটা 0 থাকবেই, 0 দিলাম, প্লাস মাইনাস এর পর্যন্ত, মানে প্লাস মাইনাস 1 পর্যন্ত, প্লাস মাইনাস 1। তার মানে এখানে মান কয়টা আসছে দেখো তো, এখানে একটা হচ্ছে -1, 0, একটা +1। তার মানে পি উপশক্তি স্তরে আমার অরবিটাল কয়টা আসছে, অরবিটাল 3টে, অরবিটাল কয়টা, 3টে। এই অরবিটাল গুলো নাম আছে, নাম হলো px, py, pz। যদি -1 px হয়, 0 হবে py এবং +1 হবে pz। তাহলে পি উপশক্তি স্তরে আমার অরবিটাল কয়টা, 3টে। ওকে, এবার আসো এল সমান 2। এল সমান 2 হলে আমরা সেটাকে বলি ডি উপশক্তি স্তর। ওকে,
এখন ডি উপশক্তি স্তরের জন্য এম এর মান কয়টা হয় আমরা একটু দেখি তো। তাহলে ডি উপশক্তি স্তরের জন্য এম এর মান হবে 0 থাকবে একটা, প্লাস মাইনাস এর পর্যন্ত, কারণ প্লাস মাইনাস 2 এর আগ পর্যন্ত কি কি আছে, প্লাস মাইনাস 1 আছে, প্লাস মাইনাস 1 কমা প্লাস মাইনাস 2। তাহলে এখানে মান কয়টা হলো দেখো তো, একটা হলো -2 কমা -1 0 প্লাস 1 প্লাস 2। এখানে মান মোট কয়টা, এর মান 5টা, তাই আমরা বলবো যে ডি উপশক্তি স্তরে অরবিটাল হলো 5টা। অরবিটাল কয়টা, 5টা। এই 5টা অরবিটালের নাম আছে। এই 5টা অরবিটালের নাম একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে আসছিল। তো তোমরা ছোটখাটো বিষয়গুলো একটু ভালো করে মাথায় রাখবা। নামগুলো হচ্ছে DXY, DYZ, DX, DX স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, এবং 5 নম্বরটা হচ্ছে DZ স্কয়ার। তাহলে DXY, DYZ, DZX, DX স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, DZ স্কয়ার, এটা হলো 5টা অরবিটাল কোথায়, ডি উপশক্তি স্তরে। আমাদের পরবর্তী এর সমান 3, এর সমান 3 হলে আমরা জানি এটা হলো এফ উপশক্তি স্তর। তাহলে এফ উপশক্তি স্তরের জন্য দেখি তো এম এর মান কয়টা হয়, আমরা দেখি। এম সমান একটা হবে 0 প্লাস মাইনাস 3 পর্যন্ত, তার মানে প্লাস মাইনাস 1 কমা প্লাস মাইনাস 2 কমা প্লাস মাইনাস 3। তাহলে এখানে দেখো তো মান কয়টা হয়, এখানে মান দেখো -3 -2 -1 0 প্লাস 1 প্লাস 2 প্লাস 3। তাহলে এখানে 1 2 3 4 5 6 7, 7টা। তার মানে আমরা বলবো যে যেহেতু এখানে এফ উপশক্তি স্তরের জন্য এম এর মান 7টা, তাই এখানে অরবিটাল কয়টা, অরবিটাল হলো 7টা, অরবিটাল 7টা। ওকে, তাহলে আমরা একটু সামারি করি। তাহলে আমরা লিখবো যে উপশক্তি স্তর, উপশক্তি স্তর অরবিটাল। ওকে, এস উপশক্তি স্তরের অরবিটাল সংখ্যা একটা, পি উপশক্তি স্তরের অরবিটাল সংখ্যা 3টা, ডি উপশক্তি স্তরের অরবিটাল সংখ্যা 5টা, আর এফ উপশক্তি স্তরের অরবিটাল সংখ্যা কয়টা, 7টা। এই অরবিটাল সংখ্যাগুলো আমরা এম এর মান থেকে পাইছি। এখন আমরা গত ক্লাসে আউটগোয়িং নীতি পড়ছিলাম, আজকে আমরা আরেকটা নীতি পড়বো যেটাকে বলা হয় বিজ্ঞানী হুন্ডের নীতি। বিজ্ঞানী হুন্ড বলেছিলেন যে কোনো একটা মৌলের পরমাণুতে ইলেকট্রন প্রবেশের সময় ইলেকট্রনগুলো সর্বাধিক অযুগ্ম বা বিজোড় অবস্থায় প্রবেশ করে যদি সুযোগ থাকে, এরপরে তার ক্রমান্বয়ে কি জোড়াবদ্ধ হয়। এবং তিনি আরেকটা কথা বলেছিলেন যে এই অযুগ্ম ইলেকট্রনগুলো স্পিন বা ঘূর্ণন একমুখী হয়, এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন যে প্রত্যেকটা অরবিটালে সর্বাধিক 2টি করে ইলেকট্রন থাকতে পারে। তাহলে এই কথাটি কে বলেছিলেন, বিজ্ঞানী হুন্ড বলেছিলেন। বিজ্ঞানী হুন্ড, এটাকে বলা হয় হুন্ডের নীতি। তাহলে প্রত্যেকটা অরবিটালে যদি 2টা করে ইলেকট্রন থাকতে পারে, তাহলে এসে আমাদের অরবিটাল একটা, তাহলে এখানে একটাতে 2টা থাকবে, তাহলে 1 গুণ 2 কয়টা ইলেকট্রন থাকবে, 2টা। সেজন্য বলা হয় S2। এস কখনো 3 হয় না। আমরা কখনো কি দেখছি ইলেকট্রন বিন্যাসের সময় S কিউব দেখছি, কখনো না, লিখিনি। কেন লিখি নাই, কারণ এখানে অরবিটাল একটা, আর একটা অরবিটালে সর্বাধিক 2টা ইলেকট্রন থাকতে পারে। পি তে অরবিটাল 3টে, একটাতে ইলেকট্রন থাকে 2টা, তাহলে 3 দুগুণে কটা হবে, 3 দুগুণে হবে 6টা। সেজন্য আমরা লিখি P⁶। ডি তে অরবিটাল 5টা, আর এখানে 5 দুগুণে কত হবে, 10। তাহলে ডি তে সর্বাধিক ইলেকট্রন থাকতে পারে কটা, 10টা। এফ এ আমার অরবিটাল 7টা, যেহেতু একটা অরবিটাল সর্বাধিক 2টি ইলেকট্রন ধারণ করতে পারে, তাই এফ এর সর্বাধিক ইলেকট্রন হবে 7 দুগুণে কটা, 14টা। সেজন্য আমরা লিখি F⁴। আমরা অরবিটাল সম্পর্কে একটা ধারণা পাইলাম। এখন আমরা এমসিকিউ এর জন্য কিছু জিনিস শিখব। তাহলে আমি এটা মুছে দেই। আচ্ছা, রাখতে হবে যে যে কোনো উপশক্তি স্তরে
যে কোনো অবশক্তি স্তরে অরবিটাল সংখ্যা 2n + 1 এতটা। এটা কিভাবে কাজ করে একটু দেখি। আমরা একটু আগে দেখে আসলাম n সমান 0। n সমান 0 মানে কি s উপশক্তি স্তর, আর s উপশক্তি স্তর অরবিটাল কয়টা একটা। তাহলে এখানে যদি আমি n এর মান 0 বসাই তাহলে 2 × 0 + 1 কত হবে? ওই 1 আসবে। ওকে, আবার যদি প্রশ্ন করা হয় d উপশক্তি স্তরে অরবিটাল কয়টা। আচ্ছা, আমাদের চিন্তা করতে হবে d উপশক্তি স্তরের জন্য n এর মান কত। d উপশক্তি স্তরের জন্য n এর মান হলো 2। তাহলে এখানে যদি n এর মান 2 বসাই তাহলে 2 × 2 + 1 2 × 4 এটা 5। দেখো 5টা চলে আসতেছে। তার মানে আমাদের এই নিয়মটার সাহায্যে আমরা যে কোনো উপশক্তি স্তরে অরবিটাল নাম্বারটা বের করতে পারবো। আর প্রত্যেকটা অরবিটালে যেহেতু সর্বাধিক ইলেকট্রন থাকে, তাই আমি যদি অরবিটাল নাম্বারকে 2 দিয়ে গুণ দেই তাহলে কার সঙ্গে পাবো? ইলেকট্রন সংখ্যা। তাহলে আমরা লিখে দিই যে কোনো উপশক্তি স্তরে, এবার লিখবো ইলেকট্রন সংখ্যা। ইলেকট্রন সংখ্যা, তাহলে আমি কি করব? সামনে 2 দিয়ে গুণ দিব। কারণ কি একটা অরবিটালে সর্বাধিক 2 ইলেকট্রন থাকতে পারে। অরবিটাল সংখ্যাকে 2 দিয়ে গুণ দিলে কি পাবো? ইলেকট্রন সংখ্যা পাবো। এটা কি হবে লেখা যায় 2 × 4 4n + 2। এর সাহায্যে আমরা একটা অরবিটালে ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ কোন অরবিটালে সর্বাধিক কয়টা ইলেকট্রন থাকতে পারে, এটা আমরা যে কোনো উপশক্তি স্তরে যে কোনো উপশক্তি স্তরে সর্বাধিক কয়টা ইলেকট্রন থাকতে পারে আমরা এটার সাথে খুব সহজেই বের করতে পারবো। তাহলে 4n + 2। এখন আমরা স্পিন কোয়ান্টাম সংখ্যা আলোচনা করার পূর্বে আমরা আরেকটা জিনিস দেখবো যেটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসে। দেখো একটু ভালো করে খেয়াল করি। দেখো আমি যদি বলি n সমান 1, n সমান 1 মানে কি? প্রথম শক্তি স্তর। আচ্ছা, প্রথম শক্তি স্তরের জন্য n এর মান কয়টা? n এর মান হলো একটা, 0 হয়। ওকে, n সমান 2, এটাকে বলা হয় 1s। n সমান 2 হলে n এর মান হয় 0 আর 1, 2s নাকি 2p। ওকে, তো 2s যেহেতু এখানে অরবিটাল কয়টা? একটা, আর p যেহেতু এখানে অরবিটাল কয়টা? 3টা। ঠিক আছে, আমরা 3 আর 1 যোগ করি তো কত হয়? 4টা। তার মানে দ্বিতীয় শক্তি স্তরে অরবিটাল আমার কয়টা? 4টা। এবার আসো n সমান 3। n সমান 3 হলে আমাদের n এর মান হবে 0 1 2, যেগুলোকে বলে 3s 3d। ওকে, আমাদের s উপশক্তি স্তরে অরবিটাল একটা, তৃতীয় অরবিটাল 3টা এবং দ্বিতীয় অরবিটাল কয়টা? 5টা। যোগ করে দাও, 5 আর 3 8, আর কত হয়? 9টা। অনুরূপ ভাবে তুমি যদি n সমান 4 বসাও তখন n এর মান 0 1 2 3 হবে, তখন হবে 4s 4p 4e 4n। সবগুলো অরবিটাল যদি আমি যোগ করে দিই তখন হবে 16টা। তার মানে এখান থেকে কি বুঝতে পারো? দেখো তো এখানে যদি একটা মান তার মানে এখানে অরবিটাল একটা থাকবে। একটু ভালো করে খেয়াল করো, আমি যদি 1 এর স্কয়ার করি কত হবে? 1, 2 এর স্কয়ার করি কত হবে? 4, 3 এর স্কয়ার করি কত হবে? 9, এর সমান 4 স্কয়ার করলে কত হবে? 16 হবে। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে কোনো প্রধান শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা কি? n স্কয়ার। মানে লিখে দেই এটা, আমাদের জানতে হবে যে কোনো শক্তি স্তরে যে কোনো প্রধান শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা n স্কয়ার। ঠিক আছে, অরবিটাল সংখ্যাকে আমি যদি 2 দিয়ে গুণ দিই তাহলে কি পাবো? ইলেকট্রন সংখ্যা। তাহলে আমি লিখবো যে কোনো প্রধান শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা, অরবিটাল সংখ্যাকে আমি 2 দিয়ে গুণ দিই তাহলে 2n স্কয়ার। এটা আমাদের যে কোনো প্রধান শক্তি স্তর ইলেকট্রন সংখ্যা। এখন যদি বলা হয়
তৃতীয় শক্তি স্তরে মোট কয়টি ইলেকট্রন থাকতে পারে? তাহলে n এর মান 3, অতএব 2a² গুণ দাও 3 দুগুণে 9, 9 দুগুণে 18। চতুর্থ শক্তি স্তরে মোট কয়টি ইলেকট্রন থাকতে পারে? n সমান 4, 2n² তার 4 দুগুণে 32। এভাবে আমরা যে কোনো প্রধান শক্তি স্তরে মোট কতগুলো ইলেকট্রন কতগুলো অরবিটাল থাকতে পারে এগুলো খুব সহজে বের করতে পারি। আচ্ছা, এবার আমাদের 4 নম্বর কোয়ান্টাম সংখ্যা হলো স্পিন কোয়ান্টাম সংখ্যা, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। তাহলে আমরা আউটগয়ের নীতি পড়ছি, তারপরে কি হুন্ডের নীতি পড়ছি, আরেকটা নীতি আছে যেটাকে বলা হয় পলির বর্জন নীতি। তো বিজ্ঞানী পলি বা পাউলি বলেছেন যে কোন একটা মোলের যে কোনো দুটো ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হতে পারে না। তার মানে অবশ্যই 3টা কোয়ান্টাম সংখ্যা এক হলে 4 নম্বর বা স্পিন কোয়ান্টাম সংখ্যাটা ভিন্ন হবে। স্পিন কোয়ান্টাম সংখ্যাটা আসলে কি? আমরা জানি ইলেকট্রনগুলো ঘোরে। তো যে কোনো একটা কক্ষপথে যদি আমি দুটো ইলেকট্রন চিন্তা করি, একটা ইলেকট্রন যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে অ্যান্টি ক্লকওয়াইজ, আর একটা ইলেকট্রন ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, তার মানে তাদের ঘূর্ণনের দিকটা কখনোই একরকম হবে না। এটা হলো স্পিন কোয়ান্টাম সংখ্যা। এবং স্পিন কোয়ান্টাম সংখ্যার মান প্রত্যেকটা ইলেকট্রনের জন্য হাফ করে, প্লাস মাইনাস হাফ, প্লাস মাইনাস হাফ। প্লাস কেন? অ্যান্টি ক্লকওয়াইজ হলে প্লাস এবং ক্লকওয়াইজ হলে মাইনাস হবে। আমি তো জানি না, ইলেকট্রনকে আমি চোখে দেখতে পাই না। তো একটা ইলেকট্রন সে ঘড়ির কাঁটার দিকে ঘুরতে পারে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে পারে। সেজন্য প্রত্যেকটা ইলেকট্রনের জন্য স্পিন কোয়ান্টাম সংখ্যার মান হয় প্লাস হাফ অথবা মাইনাস হাফ। আমরা এই স্পিন কোয়ান্টাম সংখ্যা দিয়ে ইলেকট্রনের ঘূর্ণন সম্পর্কে ধারণা পাই। যেমন ধরো আমি যদি বলি যে 1s2, এখানে ইলেকট্রন কয়টা আছে? 2টা। এখানে অরবিটাল কয়টা? একটা। এবং এখানে দুটো ইলেকট্রন, একটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় আর একটা হলো ক্লকওয়াইজ। এভাবে আমরা ইলেকট্রনকে রিপ্রেজেন্ট করব। আবার যদি বলা হয় যে 2p6, তাহলে এখানে অরবিটাল কয়টা? একটা, দুটা, তিনটা। তাহলে প্রথমে হুন্ডের নিয়ম অনুযায়ী আমি কিন্তু ইলেকট্রনগুলোকে সর্বাধিক অযুগ্ম ভাবে দিব। আমি একটা করে দিই, একটা একটা একটা, এবং এই বিজোড় ইলেকট্রনগুলোর ঘূর্ণনের দিকটা কিন্তু একই রকম হবে। এরপরে আমাদের যদি আরো ইলেকট্রন থাকে তখন আমি জোড়াবদ্ধ ভাবে দিব, তখন এর দিক হবে বিপরীত। এটাই মূলত স্পিন কোয়ান্টাম সংখ্যা। ধন্যবাদ সবাইকে।